সাইকেল চালিয়ে যাচ্ছিলেন তিনি। সে এইমাত্র গম নদীর কাছে পৌঁছেছে যখন সে নদীর ধারে একটি কালো ছায়া দেখতে পেল যা নদীর তীরের জলে নড়ছে। এত রাতে নদীর ধারে তাকে দেখে রাজন কোন কারণে গা ছমছম করে। সে তাই অনুভব করল তার পা যেন সাধের প্যাডেলে আটকে গেছে। রাজন কাপা কাপা ঠোঁটে বলল, কান আছে নাকি? কিন্তু রাজন এই কথা বলার সাথে সাথেই হঠাৎ বিদ্যুতের বেগে ছায়াটা ছুটে এসে রাজনের কাছে চলে আসে। সেই ছায়ার দিকে রাজনের চোখ পড়তেই একটা ভয়ানক চিৎকার বেরিয়ে এল। এই ঘটনার 1 মাস পর অর্জুনের পুরো মনোযোগ ছিল গাড়ি চালানোর দিকে। স্ত্রী শিখা গাড়িতে ড্রাইভিং সিটের পাশে বসে ম্যাগাজিন পড়ছিলেন। শিখা পত্রিকাটা রেখে অর্জুনের দিকে তাকিয়ে বলল, তোমার গ্রাম কত দূরে? অর্জুন একটু দূরেই রয়ে গেল। 8 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। তোমার মুখে এত টেনশন কেন? টেনশন হবে না কেন শিখা? আমি মাকে না বলেই তোমাকে বিয়ে করেছি। বিশ্বাস করুন, এটা ঘটলে আমার ওপর থেকে অনেক বড় বোঝা উঠে যাবে। এবারও হাসো। তুমি বলছো যে গ্রামে তোমার একটা বড় অট্টালিকা আছে? আরে, আমরা 15 মিনিটের মধ্যে পৌঁছাতে যাচ্ছি, আপনি নিজেই দেখুন। কিছুক্ষণের মধ্যেই অর্জুন তার গ্রামের বীরপুরে তার প্রাসাদে দাঁড়িয়েছিলেন। অর্জুনের মা অর্চনা দেবী অর্জুনকে স্বাগত জানাতে রাজবাড়ির বাইরে দাঁড়িয়েছিলেন। অর্জুন দৌড়ে এসে মায়ের পা ছুঁয়ে ভয়ে ভয়ে বলল, এই শিখা, মা, আমার বউ। আমাদের দুজনের বিয়ে হয়েছিল লন্ডনে। অর্জুনের কথা শুনে অর্চনা দেবী হেসে বললেন, সমস্যা নেই ছেলে, একদিন না একদিন তোমাকে বিয়ে করতেই হবে। এই বলে অর্চনা মেয়ের জামাইকে জড়িয়ে ধরল এবং তিনি ভিতরে আসার ইঙ্গিত দিয়ে সেখান থেকে চলে গেলেন। মায়ের এই আচরণ দেখে অর্জুন খুব অবাক হল। এবার তার মাকে খুব বদলে গেছে। 10 বছর পর লন্ডন থেকে এসেছেন অর্জুন। অর্জুন সেই সব ভাবনায় হারিয়ে গেল যখন তার স্ত্রী শিখার কণ্ঠ তার কানে পৌঁছালো। এখন বাহিরে দাঁড়ানোর ইচ্ছা কি? ভেতরে যাবে না? কোন চিন্তায় হারিয়ে গেলে? আমি ভেবেছিলাম আমার বিয়ের কথা জেনে আমার মায়ের খারাপ লাগবে, কিন্তু মনে হলো সে পাত্তা দেয়নি। এটা একটা ভালো ব্যাপার যে আমি একজন অদ্ভুত মানুষ। আমার পরিশ্রম করার দরকার ছিল না। এখন আমরাও ভিতরে যাই। অর্জুন আরো ভিতরে গেল। অর্জুন লক্ষ্য করলেন তার প্রাসাদে নীরবতা বিরাজ করছে। তোমার মনে আছে তার প্রাসাদে অনেক চাকর ছিল। খাবার টেবিলে খাওয়ার সময় মাকে যা বললেন অর্জুন। কথাটা শুনে তার স্ত্রী শিখা একটানা রহস্যময় হাসিতে তার দিকে তাকিয়ে রইলেন। কোথায় গেল মা হাভেলির চাকররা? সবাইকে ছুটি দিলাম, কিন্তু ছেলে কেন? মা, কাজ করতে গিয়ে নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে। না ছেলে, আমার কোনো সমস্যা নেই। বেশ কিছুদিন ধরে আমি শান্তি আর নীরবতা উপভোগ করছি। অর্জুন আগে তার মাকে কিছু বলেছিল, কিন্তু তার মা তাকে কথা বলতে বাধা দেয়। অর্জুন চুপচাপ খেতে লাগলো। খাওয়া শেষ করে অর্জুন বেডরুমে গেল। অর্জুন বিছানায় শুয়ে ভাবছিল, এমন সময় হঠাৎ শিখা অর্জুনকে জড়িয়ে ধরল। আর লালসার ঝড় তখন চরমে পৌঁছেছিল। হঠাৎ শিখা দেখতে পেল 2 লাল পুরুষ দরজায় আসছে। তার মনে হলো কেউ তাকে দেখছে। শিখা তৎক্ষণাৎ গাছ থেকে উঠে জামা কাপড় পরল। কি হলো শিখা? অর্জুন, আমার মনে হলো কেউ যেন আমাদের দুজনকে দেখছে। আপনি কি পাগল হয়ে গেছেন? প্রাসাদে নীরবতা বিরাজ করছে, এমনকি একজন চাকর নেই। তুমি নিশ্চয়ই বিভ্রান্ত হয়ে গেছো। তুমি পুরো মেজাজটাই নষ্ট করে দিয়েছো শিখা। এখন ঘুমোতে যাও। সেই রাতে অর্জুন গভীরভাবে ঘুমিয়েছিল, কিন্তু শিখার চোখ থেকে ঘুম অনেক দূরে ছিল। পরের দিন সকালে শিখা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রান্নাঘরে যায়, কিন্তু সে দেখে যে অর্চনা নাস্তা তৈরি করেছে। মা, তুমি আমাকে কষ্ট দিলে কেন? শিখার কথা শুনে সে আমাকে ডেকে আনতো। সাহসে ভরা ভঙ্গিতে শিখার দিকে তাকাতে লাগলো। জানি না কি ছিল তার দেখার উপায়। শিখা অনুভব করল তার চুল শেষ হয়ে দাঁড়িয়ে আছে। অর্চনা ধীরে ধীরে শিখার কাছে এসে বলল, সমস্যা নেই মেয়ে, তোমাকে এখন এখানেই থাকতে হবে। তুমি শুধু আমার ছেলের সাথে ভালোবেসে থাকো আর তাড়াতাড়ি একটা নাতি দাও। কাজের চিন্তা করো না, আমি সব করব।
কিছুদিন পর অর্চনা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। সে প্রাসাদে থাকতে 6 মাসেরও বেশি সময় হয়ে গেছে এবং এই 6 মাসের মধ্যে সে লক্ষ্য করেছে যে সে যখন থেকে গর্ভবতী হয়েছে তার শাশুড়ি হঠাৎ এসে তার পেটে অদ্ভুতভাবে আদর করছে। মনে হচ্ছে। শিখা বিরক্ত হয়ে অর্জুনকে বলল, অর্জুন, তোমার মায়ের আচার ব্যবহার আমার কাছে খুব অদ্ভুত লাগে। যখনই তোমার মাকে দেখি সে আমার পেটে আদর করে। আরে মা অধীর আগ্রহে অপেক্ষা করছেন নাতির আগমনের। শিখা, এর মধ্যে কি অদ্ভুত? আমি মায়ের চোখে এক অদ্ভুত দীপ্তি দেখেছি কি করে? হঠাৎ শিখার মুখ থেকে ডাইনির চোখের মতো একটা শব্দ বেরিয়ে এল। শিখার কথা শুনে অর্জুনের রাগ আকাশ ছুঁয়ে গেল। সে রেগে চিৎকার করে বলল, সাবধান শিখা, আমার মায়ের বিরুদ্ধে আর একটা শব্দ করো না, নইলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। শিখা, তোমার লজ্জিত হওয়া উচিত। তুমি এখানে আসার পর থেকে আমার মা তোমাকে নিয়ে কতটা চিন্তা করেন। সে নিজেই সময়মতো তোমার জন্য সকালের নাস্তা তৈরি করে, তোমাকে খাবার দেয়, এমনকি একলা বাড়িটাও পরিষ্কার করে। এখন কি বলবো, তোমাকে আমার বউ বলে ডাকে। অর্জুন রাগ করে ঘর থেকে বেরিয়ে গেল। শিখা অর্জুনকে অনেক কিছু বলতে চেয়েছিল, কিন্তু বলতে পারেনি। সে বুঝতে পেরেছিল যে ঝড় তুফান যতই প্রবল হোক না কেন, 1 বছরেও প্রাসাদের ভিতরে ধুলো জমেনি এবং অর্চনার মুখের বলিরেখা দিন দিন কমে আসছে। মনে হচ্ছিল যেন সে আরো ছোট হয়ে আসছে। এখন শিখার 9 মাস পূর্ণ হলো এবং একদিন রাতে হঠাৎ তার গর্ভাবস্থায় ব্যথা শুরু হয়। সে ব্যথায় ভুগতে শুরু করে। এটা দেখে ভয় পেয়ে গেল অর্জুন। দৌড়ে এসে মাকে ডেকে বলল, মা, শিখাকে এক্ষুনি ভালো হাসপাতালে ভর্তি করতে হবে। অর্জুন দেখল যে তার মা তার কথা শোনেননি। সে শুধু শিখার গর্ভের দিকে বড় বড় চোখ করে তাকিয়েছিল। অর্জুন একবার চিৎকার করে বলল, মা, শিখাকে এখনই হাসপাতালে ভর্তি করতে হবে। না, শিখার ডেলিভারি হাসপাতালে নয়, এই প্রাসাদে হবে, কিন্তু তুমি আর আমি ছাড়া এই প্রাসাদে আর কেউ নেই। এরপর শিখা ব্যথায় ভুগতে শুরু করেন। অর্চনা তার ছেলেকে হুমকি দিয়ে ঘর থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দেয়। অর্জুন হতভম্ব হয়ে গেল। অর্জুন ছুটে গেল গ্রামের দিকে। তিনি দেখলেন গ্রামের সকল প্রবীণরা গ্রামের একটি গাছের নিচে একটি গর্তে। তাদের হাতে ছিল জ্বলন্ত মশাল। অর্জুন তার কাছে পৌঁছে বললেন, আমাকে সাহায্য করুন, আমার স্ত্রীর গর্ভাবস্থায় ব্যথা হচ্ছে, দয়া করে একজন মিডওয়াইফকে ডাকুন। তুমি যত টাকা চাও আমি দিতে প্রস্তুত। তখন গ্রামের সরপঞ্চের আওয়াজ কানে পৌঁছল, বোকা ছেলে, তুমি তোমার বউকে ডাইনির ঘরে মরতে রেখেছ, কি বলতে চাচ্ছ? তুমি কি বলছো জানো? তুমি যা শুনছো, তোমার মা তো ডাইনি। এই গ্রামবাসীদের হাতে মশলা দেখে আমরা তোমার বাড়িতেই আগুন ধরিয়ে দিতে যাচ্ছিলাম, তোমার মা এতে এত লোক মেরেছে। তোমার মা একজন ডাইনি যে যুবকদের মেরে খেয়েছে। মনে হয় তুমি মন হারিয়ে ফেলেছ। তুমি কি জানো আমি কে? হ্যাঁ, আমি জানি তুমি ঠাকুর ধীরেন্দ্র প্রতাপের ছেলে। তোমার বাবার সন্দেহ ছিল যে তোমার মা একজন ডাইনি, তাই তিনি তোমাকে তার থেকে সবসময় দূরে রাখতেন। প্রথমে তোর মা তোর বাবাকে খুব আস্তে মেরেছে। তিনি প্রাসাদের সমস্ত চাকরদের মেরে খেয়ে ফেলেন এবং তারপর গ্রামবাসীদেরও হত্যা করতে শুরু করেন। এবং এখন সে আপনার অনাগত সন্তানকে খাবে, কারণ ডাইনিরা নবজাতক শিশুদের মাংস খেতে পছন্দ করে। আমি যা বলি তা যদি বিশ্বাস না হয় তবে আমার সাথে আসুন এবং নিজের চোখে দেখুন। এই বলে সরপঞ্চ অর্জুনকে নিয়ে প্রাসাদের দিকে রওনা দিল। তার পিছনে অনেক লোক ছিল যারা জ্বলন্ত মশাল ধরেছিল। প্রাসাদের ভিতর বসতি স্থাপন করে শিখা যে রুমে ছিল তার দরজা ভেঙে দিল তারা। ঘরের দৃশ্য দেখে অর্জুন বিড়বিড় করে উঠল। তিনি দেখেছেন যে তার মা তার সন্তানের মাংস খুব জঘন্যভাবে খেয়েছিল এবং তার স্ত্রী শিখা মেঝেতে মৃত অবস্থায় পড়েছিল এবং পুরো মেঝে রক্তে লাল হয়ে গিয়েছিল। অর্জুন নিজের চোখকে বিশ্বাস করতে পারল না যখন হঠাৎ সরপঞ্চ তার মাংসের দিকে চোখ বুলিয়ে দেখে বলল, এবার আগুন লাগাও, তাকে জীবন্ত পুড়িয়ে দাও। এই প্রাসাদের সাথে সবাই জ্বলন্ত মশলা ছুড়ে দিন ডাইনির উপর। কিছুক্ষণের মধ্যেই ডাইনিটি যন্ত্রণায় চিৎকার করতে থাকে এবং অল্প সময়ের মধ্যেই সে পুড়ে ছাই হয়ে যায়। প্রাসাদে আগুন লাগার সাথে সাথে সবাই আরজানকে টেনে বের করে। পরের দিন অর্জুন তার স্ত্রীর স্মৃতি নিয়ে আবার লন্ডনে ফিরে যান, তার চোখে জল নিয়ে। আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন।